আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাড়িতে নিরাপদে আছো। আমরা রাইট ফর্ম অফ দি ভার্ব শুরু করেছিলাম। আজকে রাইট ফর্ম অফ দি ভার্বের থার্ড ক্লাস। আমি এটি বলে নিচ্ছি কারণ এর আগে যে যারা দুটি ক্লাস মিস করেছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাস দুটি দেখে নিবে, কারণ ক্লাসের একটা সামঞ্জস্য থাকে। প্রথম দিকের ক্লাসগুলো মিস করলে ক্লাস আসলে ধারাবাহিকতা বোঝা যায় না। তো চলো আমরা আর দেরি না করে আমরা এখনই ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করব সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। দেখো, আমি আজকে কিছু রুলস দেখাবো। মনে করো সিন্স মাঝখানে বসেছে, দুইটি বাক্য হবে। সিন্সের দুই পাশে দুইটা সেন্টেন্স হবে। আমরা জানি সেন্টেন্স হতে গেলে কি হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন এখানে একটা নিয়ম আছে যে এই যে দুইটা আমি সেন্টেন্স লিখব, এই দুটি সেন্টেন্স আমি কোন টেন্স ইউজ করে লিখব। তো আমাদের নিয়ম হচ্ছে সিন্স যদি মিডিলে থাকে এবং সিন্সের দুই পাশে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, দেন আমার এই যে অংশ আছে এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি একটু লিখে নিই যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে দুটি হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও থাকতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকম যদি হয় তাহলে আমার বাকি যে অংশটা আছে সেন্সের পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি একটি বাক্য লিখি যে আমরা অনেক সময় বলি না যে মনে করো অনেক দিন হয়ে গেছে, এখন যেহেতু স্কুল বন্ধ আমাদের অনেকের সঙ্গে ওরকম দেখা সাক্ষাৎ আগের মতো হয় না, তাই না? তো বলতে পারি যে এটা অনেক দিন হয়ে গেছে যে তার সঙ্গে আমি দেখা করেছি না। তো এই বাক্যটি যদি আমি লিখতে যাই সেক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করে লিখতে পারবো যে অনেক দিন হয়ে গেল যে তার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে দেখো, ইট ইজ মেনি ডেজ। যদি অনেক দিন বলো সেক্ষেত্রে ডেজ হবে, বা অনেক বছর বলো সেক্ষেত্রে ইয়ার্স হবে। আমি ডেজই লিখি, মেনি ডেজ সিন্স I met him. Since I met him. দেখো আমরা একটু খেয়াল রাখি, যেটা বলেছিলাম সিন্সটা আমি একটু এরকম করে দিই যাতে তোমরা বুঝতে পারো সহজে। এখানে সিন্স থাকবে, সিন্সের প্রথম অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট। দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছি যে ইট ইজ মেনি ডেজ, এবং এই সিন্সের যে পরের অংশটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে এবং শেষে কি আছে, অবজেক্ট আছে। তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের এই যে নিয়মটা আছে যে সিন্সের প্রথম যে অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি উদাহরণটা আগে এনেছি একটু ভালোভাবে বোঝানোর জন্য। উদাহরণের মাধ্যমেও নিয়মটা শেখা যায়, এটাও একটা পদ্ধতি। সবসময় যে আগে রুলস আসবে এরকমটি নয়। তাহলে দেখো এবার আমি নিয়মটি লিখে ফেলছি। তাহলে কি বলতে পারি আমরা যে সিন্সের প্রথম অংশ, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরের অংশ
past indefinite tense হবে। দেখো আমার কথার সঙ্গে আমার রুলসের যে আমি যে উদাহরণটি দিয়েছি তার মিল আছে কিনা। যে সিন্সের প্রথম অংশ, সিন্সের প্রথম অংশটা আমরা নিশ্চয়ই ফার্স্ট পার্টটা বলেছি, এই অংশটা প্রথম অংশ, এটা তাই না, এটা হচ্ছে প্রথম অংশ। তাহলে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সিন্সের পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক তাই লিখেছে, দেখো সিন্সের পরের অংশ মানে এটা নিশ্চয়ই পরের অংশ, পরের অংশ কি হয়ে গিয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে। তুমি আগে মনে রাখবে সিন্স থাকবে মিডিলে, সেন্টেন্স হবে দুইটি, প্রথম অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, আর নেক্সট অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে সিন্সের একটা রুলস। আরো রুলস আছে। দেখো আমি প্রথম রুলসটা মুছে দিচ্ছি। আর একটা নিয়ম আছে, সেটাও এরকম যে সিন্স থাকবে দুই পাশে দুইটা অংশ থাকবে। তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি, আমরা পরের নিয়মটায় চলে যাব। পরের নিয়মটি দেখো, পরের নিয়মটা হচ্ছে সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। সিন্স থাকবে প্রথম অংশ আর পরের অংশ, প্রথম অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট হলে, তার মানে এটা হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাই না। তাহলে কি বলতে পারি, it was many days, it was many days, অনেক দিন হয়ে গেল, since I had met him, আমার তার সাথে দেখা হয়েছিল, I had met him। দেখো সর্বত্র কিন্তু টেন্সের ছড়াছড়ি, টেন্স ছাড়া ইংরেজি গ্রামার একদমই সম্ভব না। প্রিয় শিক্ষার্থীরা তোমরা টেন্সটা একটু রিভাইজ করে নিবে। তো দেখো এখানে আমার ইউটিউব চ্যানেলে টেন্সের উপরে কিছু ক্লাস আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো এখানে দেখো আমি যে সিন্স দিয়েছি, এই সিন্সটা থাকবে মিডিলে, সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আমাকে একটু টেন্সের স্ট্রাকচারটা মনে করতে হবে, যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি। তো এই মুহূর্তে আমার লাগছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমি বলি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না, মনে আছে? আমি একটু লিখে দিই সংক্ষেপে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচারে কি ছিল, এর স্ট্রাকচারে ছিল সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না। যেমন হচ্ছে I met him, I went to school, I came to Dhaka, ঠিক আছে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে I went to Dhaka। এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাই না। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু আবার রিভাইজ করছি। পাস্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে সাবজেক্ট, আমি লিখছি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট।
প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি ঠিক তাই লিখেছি। এখানে উদাহরণে দেখো সাবজেক্ট দিয়েছি, হ্যাড লিখেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে মিটের পাস্ট ফর্মও যা পাস্ট পার্টিসিপল ফর্মও সেম, মিট, মেট, মেট। মেট লিখেছি, এবার লিখেছি অবজেক্ট। আর এখানে লিখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখানে দেখো ওয়াজটা ভার্বের মেইন ফর্ম হিসাবে ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে ওয়াজ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, মানে এখানে এই অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই না? আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা একটা মাত্র ভার্ব। তো এখানে এইটাই হচ্ছে আমার মেইন ভার্ব, ঠিক আছে? এখানে ওয়াজ ভার্বের পাস্ট ফর্ম আছে, বি ভার্বের পাস্ট ফর্ম, এবার হচ্ছে এখানে অবজেক্ট আছে। তাহলে আমরা বলতে পারি সিন্স এর হচ্ছে দুটি নিয়ম। ফার্স্ট রুলসটা ছিল সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর নেক্সট রুলসটা হচ্ছে একটু মানে রিভার্স হবে। এই যে পরের যে অংশটি ছিল আমরা পাস্ট দিয়ে এবার শুরু করব। সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। তার মানে এই সাইডে পাস্ট থাকলে এই সাইডেও পাস্ট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা অংশ আমাদের একটু মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের সিন্সের একটা নিয়ম, এটাও আসতে পারে পরীক্ষায়। এরপরে আমি আরো কিছু ব্যবহার দেখাবো। এরপরে আমাদের বিফোর এবং আফটারের একটা ব্যবহার আছে, যেটা আমরা যখন পারফেক্ট টেন্স করেছি তখন এটার ব্যবহার দেখেছিলাম। আমি আবার একটু রিভাইজ করে দিব। দেখো আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখব বিফোর এবং আফটারের একটা ব্যবহার আছে। বিফোর এবং আফটার, শুরুতে আমি বিফোরের ব্যবহারটা দেখব। এখন এই নিউজটা যতই পড়ো না কেন তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একদম ইজি ভাবে মনে করা মানে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আগে আমি শব্দের অর্থটা মনে রাখবো। শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তাই না? বিফোর শব্দের অর্থ আমরা এই অর্থটা একটু মনে রাখবো। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে, তাই তো? বিফোর শব্দের অর্থ পূর্বে বা আগে। এখন আমি খুব সহজে মনে রাখবো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানেও সেম, এখানে এই যে বিফোর দুইটি বাক্য হবে, প্রথম অংশ এবং পরের অংশ। তো বিফোর শব্দের অর্থ যেহেতু পূর্বে বা আগে, আমরা এভাবে মনে রাখবো যে বিফোরের পূর্বে পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট। বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট, পূর্বের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এবার আমি একটি বাক্য লিখি। বিফোরটা আমি মিডিলে রাখবো, যেহেতু মিডিলে সেই ক্ষেত্রে ছোট হাতের অক্ষর হবে, বি বড় হাতের হবে না। বি হবে ছোট হাতে। এবার বিফোর, এখন আমি একটা কথা বলতে পারি যে আমি স্কুলে যাওয়ার পূর্বে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তাহলে বিফোরের পূর্বের অংশ হচ্ছে কি হবে? হ্যাড হবে প্লাস, মানে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে
had reached, তোমরা এখানে মুছে দিতে, এখন তো যখন লিখবে পেন্সিল দিয়ে প্রথমে প্র্যাকটিস করবে উদাহরণগুলো, এগুলো মুছে নিতে পারবে। তো দেখো I had reached the school before the examination started. যে আমি স্কুলে যাওয়ার পূর্বে I had reached the school before the examination started. পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি স্কুলে পৌঁছেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিফোরের পূর্বের অংশ, তার মানে এই যে প্রথম অংশটা কোন টেন্স আছে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তাই না? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পরের যে অংশটি সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এই হচ্ছে আমার বিফোর। তাহলে তোমরা মনে রাখবে যে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা বাকি থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটার শব্দের অর্থ কি? আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে আমাকে মনে রাখবো যে আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। এভাবে যদি তুমি মনে রাখো তাহলে দেখবে যে তোমার খুব সহজে মনে থাকছে এবং তুমি সহজে ভুলবে না। আমরা শব্দের অর্থ মনে রাখবো যে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট আর আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট। যেহেতু আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, ঠিক আছে? আর বাকি যেটা থাকবে, বাকি যে অংশটা থাকবে সেটা অলওয়েজ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। শিক্ষার্থীরা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলতে হবে, আমি না বুঝতে পারলে আমি আবার চেষ্টা করবো আবার বোঝানোর। দেখো এখানে আমি আবার দুটো একসঙ্গে লিখছি। দেখো বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তাই না? বিফোরের পূর্বে, তার মানে তোমরা মনে রাখবে যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। একটা মনে রাখলে বাকিটা হচ্ছে অলওয়েজ পাস্ট ইনডিফিনিট। সংক্ষেপে দেখো এভাবে লিখলে মনে থাকবে। এবার লিখছি আমি আফটার। আফটারের পরে, আফটার শব্দের অর্থ কি? পরে না? আফটার শব্দের অর্থ পরে। বিফোর শব্দের অর্থ পূর্বে বা আগে, তাই না? পূর্বে বা আগে। এই রুলসটা কিন্তু অনেক ডিফিকাল্ট, মানে এমনি মেমোরাইজ করতে গেলে ভুলে যাও, আমি বারবার রিপিট করছি। তো দেখো এখানে আফটারের হচ্ছে পরে, তাহলে আফটারের পরের অংশ, আফটারের পরে কি বসে? আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। এই একটা অংশ মনে রাখতে পারলে, যেহেতু এখানে দুটি সেন্টেন্স হবে, দুটি সেন্টেন্সের মিডিলে এটা বসছে আফটার এবং বিফোর, আর বাকি যে অংশটা থাকবে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে করো বিফোর দিয়ে দুইটা বাক্য হবে, মাঝখানে থাকবে বিফোর, তো মিডিলে বিফোর থাকলে একটা অংশ আমি পেয়ে গেছি পাস্ট পারফেক্ট, আর বাকি যে অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার দিয়েও সেম, আফটারের আমি একটা অংশ পাস্ট পারফেক্ট পেয়েছি, সেটা কি? পরের অংশ। তাহলে আর যে বাকি যে অংশটা থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, দেখো এভাবে একটু সংক্ষেপে লিখে নাও। এবার তুমি স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা দেখো। এখানে আমি সংক্ষেপে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। এই হচ্ছে তোমার বিফোর, আমি কি বলেছি? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, তার মানে বিফোরের পূর্বে কোনটা? এইটা হবে পাস্ট পারফেক্ট। এইটা আমি বলেছি বাকি যে অংশটা থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই নিশ্চয়ই এই পাশে আরেকটা অংশ আছে, আরেকটি সেন্টেন্স আছে, এটি হবে পাস্ট ইনডিফিনিট। এবার চলে আসেন আফটারে। এখানে মাঝখানে আফটার হবে। আফটারে আমি কি বলেছিলাম? যে আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট, তাই না? আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে আফটার এই যে পরের অংশ, এটা কি হয়ে যাবে? পাস্ট
পারফেক্ট টেন্স। আর এই যে আরেকটি অংশ আছে সেটা স্বাভাবিকভাবে হবে পাস্ট ইনডিফিনিট। আমরা বলেছি যে অংশটা বাকি থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে হবে এই অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। দেখো কত ইজি, এভাবে একটু লিখে রাখো, নোট ডাউন করে রাখো, আমার মনে হয় তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আর যত বেশি এক্সারসাইজ তুমি প্র্যাকটিস করবে, যত বেশি উদাহরণ, তত বেশি বিষয়টা তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে দেখো তুমি এবার নিজেই একটা বাক্য তৈরি করতে পারবে। ঠিক আছে, অনেক কিছু হতে পারে। তুমি বলতে পারো যে আমি বাইরে বের হওয়ার পরে বৃষ্টি আরম্ভ হলো, তাই না? অনেক কথা অনেকভাবে বলা যায়। বা আমি দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিলাম, একটু বিশ্রাম করলাম। তো তুমি যেভাবে বাংলা সেন্টেন্সটি চিন্তা করবে সেভাবে ট্রান্সলেশন করতে হবে। এবং আমাকে মূল মনে রাখতে হবে আমার এই যে স্ট্রাকচার, যে নিয়মটা আছে, যে কোথায় পাস্ট পারফেক্ট, কোথায় পাস্ট ইনডিফিনিট, এইটা যেন আমার ঠিক থাকে। তাহলেই দেখবে তুমি খুব সুন্দরভাবে একটা কারেক্ট সেন্টেন্স লিখতে পারছো। দেখো আপনাদের আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। হি কেম আফটার আই হ্যাড রিচড স্কুল। যে আমি স্কুলে পৌঁছানোর পরে সে এসেছিল। এভাবে আমি বিপদ দিয়ে এর আগেও একটি বাক্য লিখেছি, এখানে তুমি নতুন একটা বাক্য লিখতে পারো। Before I the rain had started before I reached home. The rain had started. The rain had started before I reached home. তার মানে তুমি দেখছো যে খুব মেঘ করেছে, তুমি স্কুল থেকে বাসায় পৌঁছানোর আগেই কি হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। হয় না, এরকম হয়। আমরা অনেকদিন স্কুলে তোমরা আসো না, আমরাও তোমাদের অনেক মিস করছি। আর সেই ক্লাসরুমে, সেই এনভায়রনমেন্টে অনেকদিন ক্লাস নিতে পারছি না। আশা করছি খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা আবার আগের মতো ক্লাস করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা অনেকভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আমার বেসিকটা হচ্ছে এইখানে। দেখো আমি খুব সুন্দরভাবে তোমাদের সুবিধার জন্য এভাবে লিখে দিয়েছি। এইটা তোমরা একটু নোট করে লিখবে। যে কোনো গ্রামার বইতে শুধুমাত্র স্ট্রাকচার দেওয়া, উদাহরণ দেওয়া, কিন্তু আমার মনে হয় তোমরা যদি আমার এই টেকনিক্সটা ফলো করো তোমাদের জন্য মনে রাখতে খুব সুবিধা হবে। দেখো আমি মুছে দিচ্ছি। আমি যদি ক্লাসে একটা বা দুটো উদাহরণ দিই, তুমি চেষ্টা করবে 5টা বা 6টা উদাহরণ বাসায় নিজে প্র্যাকটিস করতে। যত বেশি তুমি চিন্তা করবে, যত বেশি তুমি ওটা নিয়ে লেখালেখি করবে, উদাহরণ লেখার চেষ্টা করবে, তত বেশি দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো আমি আরো কিছু রুলস দিব। এখানে গণ্য করো হ্যাড বেটার, had better, would rather, need, dare, need,
dear, late, এই ভার্বগুলো যদি থাকে এগুলোকে মোডাল অক্সিলারিজ বলে। সব সময়ের জন্য ভার্বের কি হবে, বেস ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, তো এখানে দেখো তাহলে হ্যাড বেটার, উড রেদার, নিড, ডিয়ার, লেট এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এরপরে হচ্ছে এইটা প্লাস হচ্ছে ভার্বের, এটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, PRESENT প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এইগুলো থাকলে সবসময়ের জন্য এইটার পরে আরেকটা ভার্ব আসবে, মানে এটা হচ্ছে ডাবল ভার্ব নেয়। হ্যাঁ, এটা যেহেতু অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলারিজ বলে, এটার পরে কি আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তাহলে দেখো I had better go there. হ্যাঁ, I had better go sorry, I had better go there, তাই না, আমরা যেখানে ছিলাম I had better go there। তো দেখো এখানে had better এর পরে আরেকটি ভার্ব, এই ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে। এই ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে, তাই না। তাহলে দেখো I had better go there, তাহলে আমরা মনে রাখবো যে এই যে ভার্বগুলো যদি থাকে তারপরে আরেকটি ভার্ব আসে, সেই ভার্বে প্রেজেন্ট ফর্ম বলবে, কারণ মোডাল অক্সিলারি পরে সব সময়ের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। এখানে আরো অনেক ভার্ব আছে, আমি আরো একটু যদি এখানে অ্যাড করা যেত, আরো অনেকগুলো মোডাল অক্সিলারিজ আছে, সবগুলোরই সেম হচ্ছে তোমার নিয়ম। এখানে আমি আরেকটু অ্যাড করে দিই, আরো একটা ভার্ব। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে অনেকগুলো নিয়ম না করে একসঙ্গে। দেখো এখানে আরেকটা আছে মাস্ট, মাস্ট একটা মোডাল অক্সিলারিজ মাস্ট। তারপরে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, may, might, must, can, could, shall, should, may, might, ought to, দেখো আমি আরো কিছু উদাহরণ এখানে অ্যাড করেছি। তো এইগুলোর পরেও সবসময়ের জন্য কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, প্লাস এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা ভার্বের চ্যাপ্টারে গিয়ে দেখতে পারো যে মোডাল অক্সিলারিজ আছে, সেই মোডাল অক্সিলারিজ এর পরে সবসময়ের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, তো এখানে আমরা যে উদাহরণে দাও না কেন, দেখো এখানে হি ক্যান সুইম। এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা শিখে এসেছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে একটা এস বা ইএস হয়, কিন্তু এই মোডাল অক্সিলারিজ গুলোর সাথে কখনো এস বা ইএস হবে না। সেখানে সাবজেক্ট যাই হোক না কেন, কোন পারসন হবে সেটা ডাজন্ট ম্যাটার। এই কারণে আমি এই উদাহরণটা এখানে নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট হচ্ছে এই মোডাল অক্সিলারি গুলো কখনো এস বা ইএস নেয় না, ভার্বের পাস্ট ফর্ম হয় না, জাস্ট মোডাল অক্সিলারি গুলোর পরে আর একটা মেইন ভার্ব বসে। দেখো এই যে হি ক্যান, দুইটা ভার্ব এখানে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাকে আরেকটু স্পেসিফিক যদি ডিটেইলস তুমি বলো সেক্ষেত্রে নাম হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল ভার্ব।
মোডাল অক্সিলারিজ আর হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? এই যে ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বের কোন ফর্ম বসেছে? প্রেজেন্ট ফর্ম বসেছে। এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব বসেছে, মেইন ভার্বে প্রেজেন্ট ফর্ম বসেছে, তাই না? এর সঙ্গে কোনো এস বা ইএস হবে না, কোনো ভার্বের পাস্ট ফর্ম হবে না, জাস্ট ভার্বটি যেভাবে ছিল ঠিক সেভাবে বসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এইটা আমাদের, আমরা আজকে কিছু রুলস দেখলাম। তোমরা অবশ্যই রুলস করার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ প্র্যাকটিস করবে বা বেশি বেশি উদাহরণ লেখার চেষ্টা করবে। তাহলে আজকে আমি যতদূর করিয়েছি ঠিক ততটুকুই তোমাদের বাসায় পড়া থাকবে। তোমরা একটু এসডব্লিউটা লিখে নিবা, যে সিডব্লিউ এসডব্লিউ আমি লিখে দিচ্ছি। সিডব্লিউ এসডব্লিউ পড়া প্লাস লেখা। সিডব্লিউ এসডব্লিউ পড়া প্লাস লেখা, তার মানে আজকে আমি যতটুকু ক্লাসে পড়িয়েছি ঠিক ততটুকু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখবো তোমরা সবাই হোমওয়ার্ক জমা দেবে এবং বাড়িতে পড়াশোনা করবে, কারণ পড়াশোনা হচ্ছে সাধনার বিষয়। রেগুলার চর্চা করে যেতে হবে। যখন পরিস্থিতি যাই থাকুক না কেন, সব পরিস্থিতির ভিতরে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আসলে সার্থকতা। তো আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা সবাই পড়াশোনায় মনোযোগী হবে। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।